স্লোগান বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদি কি, নরেন্দ্র ভাই মোদি কি, জেপি নাড্ডা জি কি, জেপি নাড্ডা জি কি, অমিত ভাই শাহ জি কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কোন পার্টি করি? ভারতীয় জনতা পার্টি। ভারতীয়ত্ব আমাদের পার্টির নামের সঙ্গে জড়িয়ে আছে। ভারতীয়ত্ব আমার পার্টির নামের সঙ্গে জড়িয়ে আছে। পার্টির নামের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ, দেশপ্রেমিক মানসিকতা, পরের জন্য কল্যাণ করা। ये भारतीय जनता पार्टी सभा। দীর্ঘদিন এখানে কমিউনিস্টের সরকার ছিল, লম্বা সময়, টানা 25 বছর, তার আগে 10 বছর, মাঝখানে একটি সরকার ছিল, জোট সরকার নাম। সে বিষয়ে সমস্ত ত্রিপুরাবাসী জানেন যে সরকারগুলো কিসের সরকার ছিল। কোনটা পরিবারের সরকার, আর টানা 25 বছর এক দলের সরকার। ত্রিপুরার মানুষের যদি সরকার হয়ে থাকে, 2018 নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে 3 মার্চ যখন ত্রিপুরার মানুষ রায় দিলেন, তখন 40 বছর পর সাধারণ মানুষের কোন সরকার যদি তৈরি হয়েছে, 36 বছর ত্রিপুরাবাসীর সরকার, সেই সরকার মোদী সরকার তৈরি হয়েছে ত্রিপুরা। না মানে দলের সরকার, ক্যাডারের সরকার, তার বাইরে কোনো কিছু নেই। 25টা বছর ত্রিপুরা থেকে ছিনিয়ে নিল দল। 2018-তে আপনারা ইতিহাস তৈরি করেছেন আমার কার্যকর্তা ভাইয়ের উপরে, আমার বরিষ্ঠ প্রমুখরা, শক্তি কেন্দ্রের প্রমুখ, মন্ডল প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্টের পদাধিকারী, প্রদেশ পদাধিকারী, বিশেষ করে কেন্দ্রীয় পদাধিকারী সবার উপরে মাননীয় প্রধানমন্ত্রীজি और तत्कालीन प्रेसिडेंट अमित भाई शाह। कुमारघाटेर ময়দান, হেলিকপ্টার থেকে নেমে যখন আসছিলাম ভগবান দাসের সঙ্গে, তো অমিত ভাইকে আমি বলছিলাম, অমিত ভাই এই ছেলেটা ভালো কাজ করে। তো হেলিকপ্টার উঠার পর আমাকে বলছে, তুমি বারবার ভালো কাজ করে কেন বলতো? ছেলেটাকে তুমি লাই দিয়ে দিলে ছেলেটা যদি খারাপ হয়ে যায়, তাহলে কেন খারাপ হবে? বলে ও ভালো কাজ করতে, আরো ভালো কাজ করতে হবে। আমি গর্ববোধ করি ভারতীয় জনতা পার্টির কাছে ভগবান দাসের মতো নিষ্ঠাবান কার্যকর্তা আছে। বন্ধুরা, এই সেই ময়দান, কুমারঘাটের ময়দান, অমিত ভাই শাহর প্রথম রেলি ত্রিপুরার বুকে 1 কোটির এই ভূমিতে, একদম 1 কোটি দেব দেবতার যে বাস, তার যে ভূমির মানুষ আপনারা, পার্টির কার্যকর্তা, আমাদের তৎকালীন প্রেসিডেন্ট মাতাবাড়িতে পুজো দেওয়ার পর সিধা চলে এসছেন কোথায়? কুমারঘাটের 1 কোটির ময়দানে চলে এসছেন। 1 কোটি দেব দেবতা কা বাস যেখানে, সে পবিত্র ভূমিতে চলে এসছেন। আর সেদিন আপনাদের খেয়াল আছে আমার কার্যকর্তাদেরকে অমিত ভাই শাহ সে ময়দান থেকে বলছিলেন, কি বলছিলেন অমিত ভাই শাহ? প্রথম দিন হুঙ্কার করে বলছিল, আরে সারা ত্রিপুরা রাজ্যবাসী আপনারা আর ভয় পাওয়ার দরকার নেই, আপনাদের সঙ্গে নরেন্দ্র ভাই মোদী আছে, অমিত ভাই শাহ আছে। ও হিন্দিতে বলছিলেন, কি বলছিলেন? যে কমিউনিস্ট को उखाड़ के फेंक देंगे। 2018 নির্বাচনে সারা ত্রিপুরাবাসী, 36 লক্ষ ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠ প্রমুখ নিয়ে প্রদেশ কমিটি পর্যন্ত 18 নির্বাচনে 3 মার্চ যখন রেজাল্ট আসা শুরু করলো, পুরো দুনিয়াতে ইতিহাস সৃষ্টি করলো ত্রিপুরাবাসী, পুরো দুনিয়াতে ইতিহাস, পুরো দুনিয়াতে শূন্য থেকে 36 সিট নিয়ে, শূন্য থেকে 36 সিট নিয়ে বিজেপি আইপিএফটি সরকার
60-এর মধ্যে 44 সিট নিয়ে কারোর কাছে একটিও বিধায়ক ছিল না। আরে আমাদের কাছে তো জেলা পঞ্চায়েত ছিল না, পঞ্চায়েত সমিতি ছিল না। আর ত্রিপুরা 37 লক্ষ ত্রিপুরাবাসী পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে প্রদেশ কমিটির সমস্ত কার্যকর্তাদের পরিশ্রমের কারণে, নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ জুটির কারণে 2018 3 মার্চ ঐতিহাসিক দিন ত্রিপুরার মানুষ 25 বছরের সেই কমিউনিকেট দল দাস থেকে মুক্তি পেয়ে এক বিকাশশীল রাজ্য তৈরি করার সংকল্প নিল। আজকে নরেন্দ্র ভাই মোদী যখন 2019-এ লোকসভার আগে উদয়পুরের গার্লস স্কুলের ময়দানে এসছে, তো মোদী কি বলছে? হে ভারতবাসী, আসো ত্রিপুরাতে, দেখে যাও এই ত্রিপুরাবাসীদেরকে, তাদের দূরদর্শী, তাদের ক্ষমতা, তাদের নিষ্ঠা, তাদের কর্মনিষ্ঠা, তাদের কাছ থেকে শিখে যাও। ভারতের প্রধানমন্ত্রী বলছে এর চাইতে বড় উপহার একটা রাজ্যের জন্য কি হতে পারে? আর আগে আমাদেরকে 25টা বছর কি শিখানো হতো? আমরা নিপীড়িত, লাঞ্ছিত, আমাদের কেউ নাই, ত্রিপুরার কাউকে চিনে না। ত্রিপুরার মানুষকে ছোট আকারে দেখা হতো পরিচয় করার জন্য। যদি বলতাম আমি ত্রিপুরাতে থাকি, তো নাম বলতো হতো কোনো ব্যক্তি। আচ্ছা, ওই যে কমিউনিস্ট পার্টি যারা আছে, এটা নাম বলতো, শিলচরের নাম বলতে হতো, গুয়াহাটির নাম বলতে হতো, শিলংয়ের কাছে বলতে হতো। আর কি 2.5 বছরের মধ্যে ত্রিপুরার নাম, ত্রিপুরার কুইন পানিপল কুমারঘাট থেকে গিয়ে দুবাই বাজারের মধ্যে উঠেছে। সবাই জানে যে কুইন পানিপল কুমারঘাট থেকে এসছে। কুমারঘাটের নাম দুবাই পৌঁছে দিয়েছে নরেন্দ্র ভাই মোদী সরকার 2.5 বছরের মধ্যে। আগে কার নাম বসত? এক পার্টি আর এক সরকারের নাম বসত। আজকে 37 লক্ষ ত্রিপুরাবাসী কুমারঘাটে যে কুইন পাইনাপেল হয়, সেই কুইন পাইনাপেলের যে চাষি আছে, গরিব চাষি, জনজাতি চাষি, তার নাম দুবাই বাজারে পৌঁছে দিয়েছে। 2.5 বছর মধ্যে সরকারি কাজ করেছে। আর তার সরকারের ত্রিপুরার গর্ব, জনজাতিদের মূল কাজ বাস করো। একসময় তাদেরকে কমিউনিস্টের সরকার তাদেরকে কারার কি দেখাতো, জঙ্গল থাকে, এরা তো বাস করুন খা। আজকে সেই বাস করো দিয়ে বিস্কিট তৈরি করা হয়েছে। দুনিয়ার মধ্যে বাসকরণের বিস্কিট যদি কোন রাজ্যে তৈরি হয়েছে, আমার এই সুন্দর ত্রিপুরা রাজ্যের মধ্যে তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গেছে, রাষ্ট্রপতির কাছে পৌঁছে গেছে, পুরো দুনিয়াতে পৌঁছে গেছে। আজকে বাসকরণের বিস্কুটের জন্য ত্রিপুরাকে মানুষ চিনে, আজকে কুইন পানিপলের জন্য মানুষ চিনে। সুগন্ধি যে লেবু আছে, এলাচি লেবু, সেদিন স্মৃতি ইরানি কেন্দ্রীয় মন্ত্রী আমাকে বলতেন, বিপ্লব দা কাহা হুয়া? আমি বলি এখানে। দাদা আমাকে আজকে বলতে লাগবে সুগন্ধি লেবু ত্রিপুরা। আমি কেন? বলে আমেরিকার 5 জন বিজনেসম্যান এসছে, আমি তাদেরকে দিতে চাই। এটা যদি তাদের পছন্দ হয়ে যায়, আমেরিকা নিয়ে যাবে। পছন্দ হয়ে গেলে পুরা কমলপুর নিয়ে এই যে ধলাই অঞ্চলের সমস্ত লেবু বিশ্ববাজারে চলে যাবে। সেই দিশাতে ত্রিপুরা কাজ করছে। বন্ধুরা, ত্রিপুরার বাসের কথা, ত্রিপুরাতে বাড়ি বাস আগে ছিল না। ত্রিপুরাতে বাড়ি বাস ছিল না। বাড়ি বাস কখনো ছিল? একটা বাড়ি বাসের দাম কত? 100 টাকা, 150 টাকা, তার উপর তো নয়। বাড়ি বাস দিয়ে আজকে বাসের বোতল তৈরি করা হচ্ছে। আর বাসের বোতল 1.5 ফুট বোতল কত দিয়ে বিক্রি হচ্ছে দুবাইয়ের বাজারে? জানে আমার কুমারঘাটবাসী? দুবাইয়ের বাজারে সেই বাসের বোতল বিক্রি হচ্ছে 2.5 থেকে 3,000 টাকা। 1.5 ফুট বোতল এতটা। এক বাস দিয়ে কমসে কম 7 থেকে 8টি বোতল বানানো যায়। যদি 3,000 টাকা এক বোতলের দাম হয়, যদি 7টি বোতল তৈরি করি, তোর 3 7 21,000 টাকা। 150 টাকার বাসের দাম 21,000 টাকা। তার মধ্যে যদি আমার খরচা 10,000 টাকা হয়, তবে 11,000 টাকা এক বাড়ি বাস ত্রিপুরাকে দিচ্ছে। দুবাইয়ের বাজারে ত্রিপুরার বাসের বোতল পৌঁছে গেছে। সেই দিশাতে সরকার কাজ করছে বন্ধু, সেই দিশাতে কাজ করছে। আজকে ত্রিপুরা কিসের জন্য জানা হচ্ছে? কিসের জন্য ত্রিপুরাকে জানা হচ্ছে? আগে ত্রিপুরা লাইফ লাইন, এই রাস্তাটা আসামাগরতলা রোড, সেটার উপর নির্ভরশীল ছিল। একমাত্র রোড। যখন বর্ষা হতো, ল্যান্ডস্লাইডিং হতো, তো কুমারঘাটের সঙ্গে আগরতলার সম্পর্ক বন্ধ হয়ে যেত। ডালের দাম, চালের দাম বেড়ে যেত। এই সরকার আসার পর শুধু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করেনি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেনি, এডুকেশন ডেভেলপ করেনি। এই সরকার গরিব মানুষের একটা কথা খেয়াল রাখবেন আমার কুমারঘাটবাসী, একবার মনে করে দেখুন 2016-তে ডালের দাম কত ছিল কিলো? 2017-তে 1 কিলো মসুরের ডালের দাম কত ছিল? 130 টাকা, 120 টাকা, তার নিচে আসেনি। এই সরকার আসার পর লাগাতার 2 বছর মসুর ডালের দাম কত আছে বাজারে? কত আছে এখন? কত? কত?
কেউ কেউ 70, কেউ বলে 80, আমি তো 90 দিয়ে দিলাম। 90 টাকাও যদি কিলো হয় তো 130 থেকে নেমে 90 লাগাতার 2 বছর ডালের দাম স্থির, মানে গরিব ডাল ভাত খায়, চালের দামও বাড়েনি, ডালের দামও বাড়েনি। সেই দিশাতে সরকার কাজ করছে, মানে ডাল ভাতের গরিবের ব্যবস্থা এই সরকার করে রেখেছে। তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, একটাই রোড, ন্যাশনাল হাইওয়ে, এটাকে লাইফলাইন বলা হতো ছোট থেকে আমি শুনেছি। এই রাস্তা বন্ধ হয়ে গেলে তো ত্রিপুরার মানুষের সবকিছু বন্ধ হয়ে যেত। আজকে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, নতুন সরকার আসার পর কি হয়েছে? কটা রুট করেছে? একটা লাইফলাইন নয়, 7টা লাইফলাইন। 2 থেকে 2.5 বছরের মধ্যে নতুন সরকার 7খানা লাইফলাইন দিয়েছে। একখানা তো এটা রয়েছে, দ্বিতীয় চুরাইবাড়ি টু আগরতলা পর্যন্ত অল্টারনেটিভ রোড তৈরি হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে। কত ঘন্টা যাবে চুরাইবাড়ি থেকে? মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে চুরাইবাড়ি থেকে আগরতলা পৌঁছে যাবে খোয়াই হয়ে। সেই রাস্তা তৈরি করতে, এবং সেই রাস্তা, এই রাস্তা থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স কম হবে, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে অল্টারনেটিভ ন্যাশনাল হাইওয়ে চুরাইবাড়ি টু আগরতলা, সেই দিশাতে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে চুরাইবাড়িবাসী আগরতলাতে পৌঁছে যাবে। তার সঙ্গে সঙ্গে আগরতলা হয়ে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে আখাউড়া রেলওয়ে লিঙ্ক, তার ব্যবস্থা চলছে, তার কাজ চলছে। তার সঙ্গে সঙ্গে গোমতী নদী হয়ে সোনামুড়ার গোমতী নদীতে ছোট বাস আসবে। আরে নৌকা আসবে, কোনোদিন কল্পনা করেছিল? আরে পুরনো সরকারে কোনোদিন কলা গাছের ভেউরা আনতে পেরেছিল গোমতী নদীর মধ্যে? আজকে প্রোটোকল রিভার লিঙ্ক হয়ে গেছে গোমতী নদী দিয়ে। আগামী 1 বছরের মধ্যে শুধু বাংলাদেশেই বাণিজ্য হবে না, গোমতী নদী থেকে। নরেন্দ্র ভাই মোদীর কনস্টিটিউন্সির নাম কি? নরেন্দ্র ভাই মোদীর লোকসভা কেন্দ্রের নাম কি? কি নাম? নাম কি? বারাণসী। এই গোমতী নদী থেকে ছোট বাস কুইন পাইনাপল নিয়ে, বাসকরলের বিস্কুট নিয়ে, যোগীর সেই রাজ্য উত্তরপ্রদেশে, মোদীর সেই কনস্টিটিউন্সি বারাণসী থেকে কুইন পাইনাপল খাওয়াবে, সেই দিশাতে সরকার কাজ করেছে। গোমতী নদী হয়ে ছোট বাস সিধা নদী পথে কোথায় পৌঁছবে? উত্তরপ্রদেশের বারাণসীতে পৌঁছবে, প্রধানমন্ত্রীর কনস্টিটিউন্সিতে পৌঁছে যাবে। সেই দিশাতে সরকার কাজ করেছে। আর নর্থ ইস্টের দুয়ার হয়ে গেছে, বাণিজ্যিক দুয়ার কনস্ট্রাক্ট হয়েছে। আগে ত্রিপুরার পরিচয় দিত তো শিলচরের নামে, শিলংয়ের নামে, গুয়াহাটির নামে, আইজলের নামে। আর আজকে পুরো নর্থ ইস্টের 8 স্টেটের যে দুয়ার হচ্ছে, করিডোর হচ্ছে, বাণিজ্যিক অন্নদাতা হচ্ছে, সেটা ত্রিপুরা হচ্ছে। কারণ চিটাগাং বন্দরগাহ আমাদের জন্য খুলে গেছে। স্বাধীনতার আগে নর্থ ইস্টের জিডিপি রেট কত ছিল? 23%। স্বাধীনতার পরে নর্থ ইস্টের জিডিপি ডাউন করে হয়ে গেল, কারণ নর্থ ইস্টের কোনো সমুদ্রের বন্দর নেই। আগে নর্থ ইস্টে চিটাগাং বন্দরগাহ দিয়ে বাণিজ্য হতো, তার কারণে নর্থ ইস্টের রাজ্যগুলি স্বয়ংসম্পূর্ণ ছিল, 23% জিডিপি দিত। আর যেই মাত্র 1947 এর পর সেটা পাকিস্তানের কাছে চলে গেল, পরবর্তী সময় বাংলাদেশের কাছে চলে গেল, তখন আর আমরা হলদিয়া বন্দর দিয়ে আমাদের ট্রান্সপোর্টেশন করতে হয়। হলদিয়া বন্দর থেকে গুয়াহাটির ডিস্টেন্স কত? 1550 কিলোমিটার গুয়াহাটির ডিস্টেন্স। আর ত্রিপুরার ডিস্টেন্স তো 1550 কিলোমিটারের সঙ্গে আরো 600 কিলোমিটার, মানে 2200 কিলোমিটার ডিস্টেন্স হলদিয়া বন্দর। যদি আমাদের জাহাজের কিছু আনতে হয় তো হলদিয়া বন্দর থেকে 2200 কিলোমিটার, 2200 কিলোমিটার ডিস্টেন্সের ভাড়া দিতে হয় আমাদের ত্রিপুরাবাসীদেরকে। আজকে চিটাগাং বন্দরগাহ হওয়ার পর মাত্র 70 কিলোমিটারে আমাদের চিটাগাং বন্দরগাহ থেকে ত্রিপুরাতে পৌঁছাবে। আর চিটাগাং বন্দরগাহ থেকে গুয়াহাটির ডিস্টেন্স প্রায় 650 কিলোমিটার, মানে গুয়াহাটি আর হলদিয়া বন্দর দিয়ে ট্রান্সপোর্টেশন করবে না তো করবে কোথা দিয়ে? চিটাগাং বন্দরগাহ দিয়ে, সাবরুম দিয়ে করবে, ত্রিপুরা দিয়ে করবে। আজকে এই রোড দিয়ে, এই কুমারঘাটের রোড দিয়ে সমস্ত কন্টেইনার যাবে, অল্টারনেটিভ যে রোড হচ্ছে তা দিয়ে যাবে, ট্রেন দিয়ে যাবে। পুরো নর্থ ইস্টের অন্নদাতা যদি কেউ হয় তো ত্রিপুরার 36 লক্ষ ত্রিপুরাবাসী। নরেন্দ্র ভাই মোদী সেই দিশাতে কাজ করেছে, ত্রিপুরা সেই দিশাতে যাচ্ছে। বন্ধুরা, আগর গাছ নর্থের জন্য, অনুভূতির জন্য আশীর্বাদ হয়েছিল, কিন্তু পুরনো সরকার আগর গাছের উপরে কোনো ডেভেলপমেন্ট করেনি। এই সরকার আগর গাছের চাষের জন্য সরলীকরণ করে দিয়েছে। আগর ফাউন্ডেশন আগরতলাতে করা হয়েছে, আর আগর ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হবে যাতে তার
টেস্টিং করে ল্যাবের মধ্যে এখানেই ব্যবস্থা করা যেতে পারে, তার দাম নির্ধারণ করতে পারে মুম্বাই মার্কেটে, সেই ব্যবস্থা রাজ্য সরকার করছে। আগামী 2 থেকে 4 বছরের মধ্যে এই আগর গাছ ত্রিপুরাকে কমসে কম 2000 কোটি টাকার বিজনেস দিবে। আর সেই বিজনেস কারা করবে? কুমারঘাটের মানুষ আর ধর্মনগর আর কুর্তি কদমতলার মানুষ সেই দিশাতে কাজ করবে। 2000 কোটি টাকার 50,000 পরিবারকে অন্যের সংস্থান করবে সেই আগর গাছ। আর আগরতলা থেকে আগর নেবে, জায়গার নাম, ক্যাপিটাল নাম কি? আগরতলা। আর আগর কোথায় পাওয়া যায়? আগরতলাতে। আগরতলার নাম আগরতে হয়ে যাবে, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। একদিকে আমাদের এখানে বর্ডার, যে আসাম বর্ডার, আগর গাছের মাধ্যমে 2000 কোটি টাকার বিজনেস দিবে, কুইন পার্নিভালের মাধ্যমে আমাদের কাছে বিজনেস দিবে। আর অন্যদিকে সাবরুমে जो চিটাগাং বন্দরগাহ দিয়ে এসে মৈত্রী সেতু কমপ্লিট হয়ে যাচ্ছে, মৈত্রী সেতু কমপ্লিট হওয়ার পর সেখানে ইন্টিগ্রেটেড চেকপোস্ট তৈরি হচ্ছে, সেখানে লজিস্টিক হাব তৈরি হচ্ছে, সেখানে এসিজেড স্পেশাল ইকোনমিক জোন তৈরি হচ্ছে, রেল গুড স্টেশন তৈরি হয়েছে। সেখানে কমসে কম 2 লাখ পরিবারের রোজগার হবে, 2 লাখ মানুষের রোজগারের ব্যবস্থা হবে। আর তার সঙ্গে সঙ্গে লজিস্টিক হবে 2000 কোটি টাকার বিজনেস হবে। সেই দিশাতে ত্রিপুরা চলছে বন্ধুরা, সেই দিশাতে ত্রিপুরা চলছে বন্ধুরা। আমি যখন ঊনকোটি ডিস্ট্রিক্টে এসেছি, তো এই ডিস্ট্রিক্টের কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা। এগ্রিকালচার সেক্টরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এগ্রিকালচার সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রীজির যে কিষাণ সম্মান নিধি, তার মাধ্যমে 14,401 জন কৃষককে এই ডিস্ট্রিক্টে তার ব্যবস্থা করা হয়েছে। এবং তাতে কত টাকা এসছে? তাতে 8,91,00,000 টাকা গরিব কৃষকদের অ্যাকাউন্টে এসছে। মাননীয় প্রধানমন্ত্রী 25 তারিখ পুরো দেশব্যাপী দেশকে সম্বোধন করেছিলেন। আর সেখানে উনি কিষাণ সম্মান নিধির মাধ্যমে একসঙ্গে কত হাজার কোটি টাকা গরিব কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছেন 2 ঘন্টার মধ্যে। কত টাকা দিয়েছে বন্ধুরা? কত টাকা? 18,000 কোটি টাকা দিয়েছে। আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী এক সুইচ টিপে, একটা মাত্র সুইচ টিপ দিয়েছে। আর সারা ভারতবর্ষের যে 9 কোটি কৃষকদের কাছে একসঙ্গে 18,000 কোটি টাকা পৌঁছেছে। ভারতের ইতিহাসে আজ পর্যন্ত নেই। ইতিহাস যদি কেউ তৈরি করেছে, নরেন্দ্র ভাই মোদী করেছে, নরেন্দ্র ভাই মোদী করেছে। কিষাণ সম্মান নিধির মাধ্যমে এখানে যদি কেউ টাকা পেয়ে থাকেন হাত তুলুন তো দেখি। কিষাণ সম্মান নিধি কমিশন দিতে হয়? কমিশন দিতে হয় না। আজ মানুষ কমিউনিস্টের সেই কমিশন থেকে মুক্তি পেয়ে গেছে, সেই কমিউনিস্টের কমিশন থেকে মুক্তি পেয়েছে বন্ধুরা। এফসিআর মাধ্যমে প্রকিউরমেন্ট করা হয়েছে 194 মেট্রিক টন, প্রথমে এই ডিস্ট্রিক্টে করা হয়েছে, এবার আবারও 450 মেট্রিক টন এই জেলা থেকে করা হবে। এবং তাতে প্রথমে 3-3.5 কোটি টাকা এখানে গরিব কৃষকরা প্রকিউরমেন্টের মাধ্যমে পেয়েছে, 18 টাকা 15 পয়সা করে রেট। আর এবার 450 কোটি মেট্রিক টন যখন ধান কেনা হবে কৃষকদের কাছ থেকে, তখন 8,16,00,000 টাকা এই 15 কোটি কৃষকরা পাবে বন্ধুরা। বন্ধুরা, হর্টিকালচারের মাধ্যমে 410 কাল্টিভেটরকে বেনিফিট দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, এটা আগে ছিল না। ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, তার মধ্যে দিয়ে কি হয়? কৃষকরা তার যে ফসল বিক্রি করবে তার ভালো দাম পাওয়ার ব্যবস্থা এই সরকার করছে। তার আগে লাগাতার ক্ষেত মজুরের সরকার ছিল, কিন্তু সেই দিশাতে কোনো কাজ করেনি বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে আমি আজকে আরেকটা ঘোষণা দিচ্ছি, 2018 নির্বাচন আগে এই বামফ্রন্টের দ্বারা আমাদের ভারতীয় জনতা পার্টি অনেক কার্যকর্তাকে খুন করা হয়েছে। নিশিকান্ত চাকমাকে খুন করা হয়েছিল, চাঁদ মন্ত্রীপুরাকে খুন করা হয়েছিল, এখানকার যে আমাদের তনু শুক্লবৈদ্য তাকে খুন করে রাস্তা ফেলে রাখা হয়েছিল। এই সরকার সিদ্ধান্ত করেছে এবং সেই কমিটি থেকে নির্ধারিত হয়ে গেছে, আগামী কিছুদিনের মধ্যে ক্যাবিনেট থেকে মঞ্জুরি হয়ে যাবে যে আমাদের শ্রীমতী মিতালি রানী বৈদ্য, যে তনু শুক্লবৈদ্যের ধর্মপত্নী, ওনাকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা এই সরকার তৈরি করে দিয়েছে। সরকারি চাকরি
যে কমিটি আছে, কমিটি অ্যাপ্রুভ করে দিয়েছে, আগামী ক্যাবিনেটে পাস হয়ে যাবে, তো উনি সরকারি রেগুলার চাকরি ত্রিপুরা সরকারের করার ব্যবস্থা এই সরকার করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, কুমারঘাটে একটা পার্মানেন্ট টিম্বার ডিপো মডার্ন ফ্যাসিলিটি নির্মাণ করা হয়েছে। কত জায়গাতে? 0.5 হেক্টর জমিতে। আগে কি ছিল? আগে তা ছিল না। এই সরকার তার ব্যবস্থা করেছে। তাতে বড় মাত্রায় মানুষের রোজগারের ব্যবস্থা হবে। স্মৃতিবন, এই আম্বেদকর জিপিতে কুমারঘাটে এই স্মৃতিবন করা হয়েছে 3 হেক্টর জমিতে। স্মৃতিবনের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। এই স্মৃতিবন কি? স্মৃতিবন কি? বন তো আছে আমাদের কাছে, তো স্মৃতিবন কেন? ত্রিপুরাতে 8টি জায়গাতে ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে স্মৃতিবন করা হয়েছে। কেন বন্ধু? কি কারণ? বন তো করেছি, আবার স্মৃতিবনের কি দরকার? এই সরকার একটা নতুন পদক্ষেপ নিয়েছে। স্মৃতিবন মানে আমার পূর্বজনের মাতা পিতা দাদা দাদি ভাই বোন যারই মৃত্যু হয় তার নামে সেই জায়গাতে আমি একটা গাছ লাগাবো, তার নামে একটা গাছ লাগাবো। তার গাছের সামনে নাম লেখা থাকবে আমার বাবার নাম। আমিও লাগিয়েছি আগরতলার কাছে, মানদে লাগিয়েছি, আমার বাবার নামে গাছ লাগিয়েছি। গাছ এখন বড় হচ্ছে, অনলাইন করে দিয়েছি। ওই গাছ যে বড় হচ্ছে আমি অনলাইনে গিয়ে দেখতে পারি। তার জন্য সামান্য পয়সা দিলে, 300 থেকে 500 টাকা দিলে, দুনিয়ার যে কোনো প্রান্তে রয়েছেন আপনি, যদি আপনার বাবা মা মৃত কোনো ব্যক্তি রয়েছেন আপনার স্বর্গীয়, তার নামে যদি আপনি গাছ লাগাতে চান, আপনার আসার দরকার নেই। আপনি আমেরিকা থেকে, ইউরোপ থেকে, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে অনলাইন বুক করে সেই স্মৃতিবনে আপনার বাবার নামে গাছ লাগাতে পারবেন। একবার মনে রাখবেন, সেই গাছ যখন লাগিয়ে দেবেন, সেই গাছ আর কেউ কাটবে না, কেউ জানে এটা কোনো ব্যক্তির নামে, ডিফরেস্টেশন হবে না। আর সঙ্গে সঙ্গে যখন আপনার ছেলে মেয়েকে গাছ যখন বড় হয়ে যাবে তখন দেখাবেন, দেখো দেখো এটা তোমার দাদুর নামের গাছ, কত বড় হয়ে গেছে। আমি সেটা দাদুর মৃত্যুর পরে লাগিয়েছিলাম। আজকে দাদু, ওই সময় তোমার দাদু আমাদেরকে খাওয়াতো পড়াতো, কারণ বাড়ির কর্তা উনি, কিন্তু উনি যাওয়ার পরও আজকে স্বর্গবাসে চলে গেছেন, ওনার নামে আমি গাছ লাগিয়েছি। সেই গাছও ত্রিপুরাবাসীকে অক্সিজেন দিচ্ছে, ত্রিপুরাবাসীকে অক্সিজেন দিচ্ছে। মৃত্যুর পর আমার বাবা মানুষের জন্য কাজ করে যাচ্ছে, জীবন দিয়ে যাচ্ছে। সেই হিসাবে স্মৃতিবন তৈরি করা হয়েছে। পুরো দেশের মধ্যে কোন রাজ্যে স্মৃতিবন নির্মাণ করা হয়নি, শুধু ত্রিপুরা রাজ্যে হি তৈরি করা হয়েছে। এই স্মৃতিবন ত্রিপুরাকে নতুন পরিচয় দিবে। কুমারঘাটবাসীর কাছে সেই স্মৃতিবন একটা পেয়ে গেছে, তার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, বিভিন্ন সেক্টরে এখানে কাজ হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট হোক, হেলথ ডিপার্টমেন্ট হোক, আরডি ডিপার্টমেন্ট হোক, প্রত্যেকটি ডিপার্টমেন্টে এক গতি নিয়ে কাজ করছে। তার সঙ্গে সঙ্গে যে রোড ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে কৈলাসহর কুর্তি NH 208 7.5 কিলোমিটার, কৈলাসহর কুমারঘাট NH 208 21 কিলোমিটার, কৈলাসহর তেলিয়ামুড়া NH 208 34.25 কিলোমিটার। এই ফান্ড রিলিজ হয়ে গেছে 105 কোটি 39 লক্ষ টাকা খরচা করে এই 3টি রোডের কাজ NHIDC নিয়েছে। এই ডিস্ট্রিক্টে সেই কাজগুলো হচ্ছে। আমার মনে হয় এত বড় মাত্রা, এত কম সময়ে এতগুলো কাজ এই প্রথমবার এই জায়গায় হতে চলছে। তার সঙ্গে সঙ্গে পিডাব্লিউডিতে রোড এন্ড ব্রিজে যে কাজ চলছিল, এক সময় এই রাজ্যে, এই ডিস্ট্রিক্টে মাত্র যখন কমিউনিস্ট সরকার ছিল 37 কিলোমিটার তৈরি করা হয়েছিল 27.89 কোটি টাকা খরচা করে। আজকে নতুন সরকার আসার পর কত কিলোমিটার করেছি? 49 কিলোমিটার তৈরি করা হয়েছে। আর তার মধ্যে খরচা কত হয়েছে? 37.53 crore, মানে 37 কোটি 53 লক্ষ টাকা। তার মানে আগে যে 27 কোটি 89 লক্ষ টাকা খরচা করা হয়েছিল কমিউনিস্ট সরকার থাকতে, তার থেকে 30% বেশি পিডাব্লিউডি এখানে কাজ করেছে বন্ধু, এই অঞ্চলে, এই ডিস্ট্রিক্টের মধ্যে। বন্ধুরা, এডুকেশন, হেলথ, ইনফ্রাস্ট্রাকচার,
আগরতলা স্মার্ট সিটি, মনরেগার কাজ, আরডির কাজ, ত্রিপুরাতে 33টা ডিপার্টমেন্ট আছে আমার বন্ধুরা। 33টা ডিপার্টমেন্টের মধ্যে সবগুলো ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি কাজ এই সরকারের সময় হয়েছে 33টা ডিপার্টমেন্টের মধ্যে। অটল জলধারা মিশনের মাধ্যমেও প্রতি ঘরে মুক্ত জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। আর চাকরি রেগুলার চাকরি না হলে হয়ে গেছে, না প্রসেসিং আছে 14,000, আর আউটসোর্সিং কন্ট্রাকচুয়াল তা মিলিয়ে 23,000, আর টিআরএলএম স্কিল ডেভেলপমেন্ট, পিএমইজিপি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, কমার্শিয়াল ইন্ডাস্ট্রি, তার মাধ্যমে এই 2 বছরে ত্রিপুরা সরকার কত রোজগার দিয়েছে? প্রায় 96,000 পরিবারের রোজগার দিয়েছে। মানে প্রায় 1 লাখ পরিবারের রোজগার এই সরকার দিয়েছে বন্ধু। আর অন্যদিকে ত্রিপুরার নওজওয়ানরা জব ক্রিয়েটার, আজকে ভিড়ের মধ্যে যখন আমি যাই তো কোনো ছেলে এসে বলে যে আমি বায়োফ্লক্স করেছি, মাছের চাষ করতে জানি, আমি ইঞ্জিনিয়ার, আমি গ্রাজুয়েট, আমি এমবিবিএস করেছি। কোনো ছেলে ভিড়ের মধ্যে এসে দাঁড়া কোথায় রাজনগরে এসে বলে দাদা আপনি বলেছিলেন যে এগ্রিকালচার করার জন্য আমার বাবার কাছে আনারস খেতি আছে, তার মধ্যে আমি আর আপনার কাছে শোনার পর আরো 2000 আনারস গাছ লাগিয়েছি, আপনি একবার দেখে যান। আমি গ্রাজুয়েট ছেলে, আজকে আমি এত রোজগার করছি। আমি সেই ময়দান থেকে সেই আনারস খেতে গেছি, যাওয়ার পর তার গুরু বাপ বলছে যে আগে যে আনারস বিক্রি করতাম 1.5 টাকা 1 টাকা বিক্রি হতো, আজকে ছোট আনারস সবচেয়ে ছোট আমার বাগানে সেটা আমি 15 টাকা বিক্রি করছি, আর সবচেয়ে বড় আনারস 90 টাকা বিক্রি করেছি। আর লাস্ট সিজনে 35,000 টাকা একসঙ্গে এক দামে বিক্রি করেছি। 56,000 টাকা আমাকে সাবসিডাইজ লোন দিয়েছে হর্টিকালচার ডিপার্টমেন্ট। আজকে কৃষক সেই দিশাতে যাচ্ছে। তার ছেলে আরো 2000 আনারস গাছ লাগিয়ে দিয়েছে। আজকে ত্রিপুরার মানুষ জব ক্রিয়েটার তৈরি হচ্ছে, নিজে রোজগার করছে, অন্যকে রোজগার দিচ্ছে, সেই দিশাতে ত্রিপুরা চলছে। বন্ধুরা, মাত্র 2.5 বছর হতে চলছে, আগামী মার্চ মাসে 2.5 বছর হবে। আমি এক নতুন ত্রিপুরা বানাতে চাই। নরেন্দ্র মোদী হীরা প্লাস ত্রিপুরাকে দিয়ে দিয়েছে। বন্ধুরা, আমরা অনেক কষ্ট করেছি, ত্রিপুরাবাসী অনেক বেদনা পেয়েছে, অনেক আমাদের অপমান হতো। আমরা ছোট, আমাদের কিচ্ছু নেই, আমরা ছোট্ট রাজ্যের মানুষ, আমরা কোনোদিন দাঁড়াতে পারবো না। কিন্তু আজকে আমি আপনাদের এই মার্কেটে দাঁড়িয়ে বলছি, আপনারা দাঁড়িয়ে গেছেন। আগামী 3-4 বছরের মধ্যে ত্রিপুরার মানুষের পার ক্যাপিটা ইনকাম 2 লাখ ছাপিয়ে যাবে। এই পুরনো সরকার থাকাকালীন কত ছিল পার ক্যাপিটা ইনকাম? 1,04,44 টাকা ছিল পার ক্যাপিটা ইনকাম 25 বছরের টানা সরকার মেহনতের পর। আর 2.5 বছরে কত হয়েছে ত্রিপুরা মানুষের পার ক্যাপিটা ইনকাম? আজকে 1,23,000, মানে 23% বেড়েছে মাত্র 2.5 বছরের মধ্যে। সেই হিসাবে ত্রিপুরার নওজওয়ান ত্রিপুরার রাজ্য কাম করে চলছে। আমি আশা করি, আমি আপনাদের আশীর্বাদ চাই, মায়েদের আশীর্বাদ চাই, বুজুর্গদের আশীর্বাদ চাই, নওজওয়ানদের ঊর্জা চাই। আমরা সবাই মিলে শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা অতি কম সময়ের মধ্যে তৈরি করবো। তার নেম আমরা দলি ফাউন্ডেশন দিয়ে দেওয়া হয়েছে বন্ধু। আগামী 3 থেকে 2.5 বছরের মধ্যে আপনাদের সামনে নর্থ ইস্ট নয়, ভারতবর্ষের বিকাশশীল স্টেটগুলির মধ্যে অন্যতম ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই দিশাতে কাজ করছে। আগরতলাতে 14 মঞ্জিলা 15 মঞ্জিলা হাই রাইজ বিল্ডিং হতে চলছে। 5 স্টার হোটেল কিছুদিনের মধ্যে ইনগরেশন হয়ে যাবে। আরে আমি 98-এ 5 স্টার হোটেলের সামনে দাঁড়িয়ে ফটো তুলে গ্রামে নিয়ে এসেছিলাম যে 5 স্টার হোটেলের সামনে। ভিতরে যাওয়ার তো পয়সা নেই। মুম্বাইতে তাজ হোটেলের সামনে পুরো ক্যামেরাম্যান ছিলেন, ছবি উঠিয়ে দিয়েছে। আমি এটা নিয়ে এসেছি এবং গ্রামে দেখাতাম বন্ধু বান্ধব, আরে 5 স্টার হোটেলের সামনে ছবি কেন? আজকে 98 থেকে 2000 সাল, মাত্র 2020 সাল, 2020 সালের মধ্যে 2 বছরের মধ্যে ত্রিপুরাতে 5 স্টার হোটেল তৈরি হয়ে গেছে। এখন কোনো গরিব ছেলেকে আর মুম্বাইতে দিল্লিতে গিয়ে 5 স্টার হোটেলের সামনে ছবি তোলার দরকার নেই। আগরতলাতেই সেই 5 স্টার হোটেল তৈরি হয়ে গেছে। আর এই জানুয়ারি চালু হয়ে যাবে। আরেকটি 5 স্টার হোটেল ব্যবস্থা হচ্ছে, আরেকটা সাবরুমের জন্য ব্যবস্থা হচ্ছে। 3 5 স্টার সিটি 5 স্টার হোটেল হওয়ার দিকে ত্রিপুরা যাচ্ছে বন্ধু। 5 স্টার হোটেল এইভাবে আসে না। আগে আমি রেস্টুরেন্টের জন্য বলতাম, ত্রিপুরাতে যাবো না, বিজনেস করবো।
এখন আমাকে ফোন করে জমিন দিন সাবরুমে 5 রোড করবো, কারণ কি বিজনেসম্যানরা দেখে নিয়েছে যে এটা নর্থ ইস্টার করিডোর হয়ে যাচ্ছে। শুধু নর্থ ইস্ট নয়, সাউথ ইস্ট এশিয়ার করিডোর যদি কোনো রাজ্য হচ্ছে, ত্রিপুরা রাজ্য হচ্ছে পুরো নর্থ ইস্টের 8 রাজ্যের রোজগারের মূল যে কান্ডারি এই 36 লক্ষ ত্রিপুরাবাসী, এই কুমারঘাটবাসী, এই ফটিকরায়বাসী, এই কৈলাসহরবাসী বন্ধু সেই দিশাতে কাজ করছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, হেলথের বিষয় যেমন এসেই গেছে, সিটি স্ক্যানের ব্যবস্থা কৈলাসহর হসপিটাল হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে তাতে ডায়ালিসিসের ব্যবস্থা এই সরকার করে দিয়েছে, এবং হেলথ ইনফ্রাস্ট্রাকচারে আরো ডেভেলপমেন্ট করা হবে। আমি আশা করি সমস্ত ত্রিপুরার সঙ্গে সঙ্গে এই 15 কোটি যে এক কোটি দেব দেবতার বাস, সেই ভূমির আপনারা মানুষ। আমি আপনাদেরকে আবারও প্রণাম জানাই, এবং আমি আশা করি আপনাদের আশীর্বাদে, আপনাদের মেহনতে, এবং ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা আছে, এখন আমি আপনাদের কাছে বেশি আসতে পারি না, আগে তো বুথ পর্যন্ত চলে যেতাম, কিন্তু আজও আপনাদের চেহারা আমার মনে আছে, আমি সবাইকে চিনি। আপনারা আমাকে এমন মনে হবে যে দাদা আমাদের ভুলে গেছে, দাদা কাউকে বলেনি। যারা বড় আছেন তাদেরকেও খেয়াল আছে, যারা পৃষ্ঠা প্রমুখ আছে, আমি প্রত্যেকটা পৃষ্ঠা প্রমুখের চেহারা চিনি, কারণ তাদের কাছে আই কার্ড আছে। পুরো রাজ্যে আমি ঘুরেছি কার্যকর্তাদের কাছে। এখন মুখ্যমন্ত্রীর দায়িত্বের কারণে অনেক কাজ করতে হয়, সবসময় আমাদের কাছে, আপনাদের কাছে আমি আসতে পারি না, কিন্তু এটা কোনোদিনও মনে করবেন না যে বিপ্লব জব আপনাদের ভুলে গেছে। আমি পৃষ্ঠা প্রমুখরা আছে বলেই বিপ্লবদের আছে, তার আগে বিপ্লবদের নয়। যতদিন আমার পৃষ্ঠা প্রমুখরা আছে, যতদিন আমার মন্ডলের কার্যকর্তারা আছে, যতদিন আমার বুথের প্রেসিডেন্টরা আছে, ততদিন পর্যন্ত ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার থাকবে, নরেন্দ্র মোদীর সরকার থাকবে। সেই দিশাতে আমার কার্যকর্তারা কাজ করছে। আমি আবারও সমস্ত কার্যকর্তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। একবার সবাই মিলে বলুন, ভারত